বোর্ড পরীক্ষায় বড় অধ্যায়ের সবচেয়ে হাই স্কোরিং টপিক গাড়ি সংঘর্ষ। প্রায় প্রতি বছর এখান থেকেই গাণিতিক প্রশ্ন আসে। তবুও সামান্য কিছু ভুলের কারণে তোমরা এই নিশ্চিত নাম্বারটা অনেকেই হাতছাড়া করো। আজকে আমি তোমাদের মাত্র একটা উদ্দীপক দিয়ে এই টপিকটা এমন ভাবে বুঝিয়ে দিব যাতে যে কোনো ধরনের সংঘর্ষের প্রশ্ন তুমি কনফিডেন্টলি আনসার করতে পারো। পুরো ভিডিওটা মন দিয়ে শেষ করো। এরপর সংঘর্ষের প্রশ্ন তোমাকে চ্যালেঞ্জ করবে না, বরং তুমি এই প্রশ্নকে চ্যালেঞ্জ করবে। চলো তাহলে ক্লাসটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই তোমাদের সবচেয়ে মেজর যে প্রবলেমটা সেটা হচ্ছে কি, তোমরা প্রশ্ন পড়ার পর সূত্র সিলেক্ট করতে পারো না, অর্থাৎ তোমরা বুঝতে পারো না যে কখন কোন সূত্রটা অ্যাপ্লাই হবে। তোমরা যদি সূত্রই সিলেক্ট করতে না পারো তাহলে তো তোমরা আনসারই করতে পারবে না। তাই আমি প্রথমেই তোমাদেরকে সূত্রগুলো এমন ভাবে বুঝিয়ে দিব যাতে প্রশ্ন দেখার সাথে সাথেই তুমি বুঝতে পারো কখন কোন সূত্রটা অ্যাপ্লাই হবে। প্রথমেই এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র সেটা হচ্ছে তোমার ভরবেগ। ভরকে তুমি যদি বেগ দ্বারা গুণ করো যেটা পাবে সেটাই হচ্ছে তোমার ভরবেগ। ধরো একটা গাড়ি u1 আদিবেগে চলতেছে এবং অপর প্রান্ত থেকে বি একটা গাড়ি সে u2 আদিবেগে চলতেছে। প্রথম গাড়িটার ভর হচ্ছে m1 এবং দ্বিতীয় গাড়িটার ভর হচ্ছে m2। এখন দেখো, ধরলাম কোনো একটা মাঝের কোনো একটা বিন্দুতে ওদের মধ্যে সংঘর্ষ হবে, অর্থাৎ অ্যাক্সিডেন্ট হবে। এখন অ্যাক্সিডেন্ট হওয়ার পর এ গাড়িটার বেগ এবং বি গাড়িটার বেগ কি একই থাকবে? অবশ্যই না। অবশ্যই তোমার কি হবে, এ গাড়িটার বেগেরও পরিবর্তন হবে, বি গাড়িটার বেগেরও পরিবর্তন হবে। তাহলে আমরা ধরি যে এ গাড়িটার বেগের মান দাঁড়াবে v1 এবং বি গাড়িটার শেষ বেগ হবে, অর্থাৎ সংঘর্ষের পর বেগের মান হবে v2। এখন আমি যদি তোমাকে বলি যে এ গাড়িটার সংঘর্ষের পূর্বে ভরবেগ বের করো, তাহলে ভরবেগ কত হবে? প্রথম গাড়িটার ভরবেগ কত হবে? m1 u1। কারণ কি? কারণ হচ্ছে কি, প্রথম গাড়ির যেহেতু সংঘর্ষের পূর্বে বের করতেছি তার জন্য আমরা পূর্বের বেগটা অ্যাপ্লাই করেছি। একইভাবে যদি আমি দ্বিতীয় গাড়িটা বলি, দ্বিতীয় গাড়ির ভরবেগ কত হবে? সংঘর্ষের পূর্বে m2 u2। আমি যদি তোমাকে বলি যে প্রথম গাড়ি এবং দ্বিতীয় গাড়ির সংঘর্ষের পরে ভরবেগ কত, তাহলে কত হবে? সংঘর্ষের পরে ভরবেগটা হবে তোমার m1 v1 এবং দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে m2 v2। কারণ কি? কারণ হচ্ছে কি, তোমার যেহেতু সংঘর্ষের পর কি হবে, বেগটা চেঞ্জ হবে, তাহলে সংঘর্ষের পরের বেগটা দিতে হবে। এবং যেহেতু তোমার ভরের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ গাড়ির পরিবর্তন হচ্ছে না, তার মানে ভরেরও পরিবর্তন হবে না। এখন প্রথমেই আমি যে দুইটা সূত্র লিখে রেখেছি সেটা হচ্ছে কি, তোমার সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ। এই দুইটা সূত্র আমরা কখন অ্যাপ্লাই করব? তোমরা যদি তোমাদের গাইড বইটা যদি একবার খোলো এবং প্রশ্নগুলো যদি একটু অ্যানালাইসিস করো তাহলেই দেখতে পাবে অসংখ্য গহ নম্বর প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা থাকে যে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মানে কিনা। এখন ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা আসলে কি? ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা হচ্ছে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ সর্বদা সমান। অর্থাৎ এই যে তোমার সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, অর্থাৎ এটা হচ্ছে তোমার প্রথম গাড়ির সংঘর্ষের পূর্বে ভরবেগ এবং এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে দ্বিতীয় গাড়ির ভরবেগ। এখন এই দুইটাকে যদি তুমি যোগ করে দাও তাহলে তো তুমি কি পাবে? সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ পাবে না, এবং এই দুইটা হচ্ছে তোমার সংঘর্ষের পরে মোট ভরবেগ। এখন তোমাকে যদি প্রশ্ন করে সংরক্ষণশীলতার নীতি মানে কিনা, তাহলে তুমি কি করবে? সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ বের করবে এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ বের করে দেখবে দুইটার মান যদি একই হয় তাহলে বলবে সংরক্ষণশীলতার নীতি মানে, আর দুইটার মান যদি ভিন্ন হয় তাহলে বলবে সংরক্ষণশীলতার নীতি মানে না। এরপরে সূত্র হচ্ছে তোমার m1 u1 যোগ m2 u2 ইকুয়াল টু, দেখো তো এই জায়গাটা এই জায়গায় লিখেছি এবং এই জায়গাটা এই জায়গায় লিখেছি, এটা হচ্ছে কি তোমার ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী এই সূত্র। অর্থাৎ কোন একটা গাড়ি যদি সংঘর্ষে লিপ্ত হয় অবশ্যই কি হবে, তোমার এই যে সংরক্ষণশীলতার নীতিটা মানবে, অর্থাৎ সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগটা তোমার সমান হবে। এখন এই সূত্রটা কখন অ্যাপ্লাই করতে পারবে? প্রথম শর্তটা হচ্ছে গাড়ি দুটির মধ্যে অবশ্যই সংঘর্ষ হতে হবে, এবং দ্বিতীয় শর্তটা হচ্ছে এই জায়গার মধ্যে যে এলিমেন্ট গুলা দেওয়া আছে, অর্থাৎ m1 u1 m2 u2 v1 v2, এই যে মানগুলো আছে এই সবগুলা মানের মধ্যে থেকে তোমার শুধুমাত্র একটা মান দিবে না। ধরো তোমাকে সবকিছুর মান দিয়ে দিবে, শুধুমাত্র বলবে যে v1 এর মানটা বের করো, তখন তুমি কি করতে পারবে? এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবে। অথবা ধরো সবকিছুর মান দিয়ে দিছে, বলছে যে দ্বিতীয় গাড়ির শেষ বেগ বের করো, তখন তুমি কি করতে পারবে? এই সূত্রটা। এইটা অ্যাপ্লাই এর দুইটা শর্ত কি? অবশ্যই গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ করতে হবে এবং পাশাপাশি যেইটার মান বের করতে বলবে এইটা ছাড়া বাদ বাকি যতগুলো এলিমেন্ট আছে সবগুলোর মান কি হবে? দেয়া থাকবে। ঠিক আছে?
এরপরে সূত্রটা হচ্ছে কি তোমার v ইকুয়াল টু m1 u1 প্লাস m2 u2 বা m1 প্লাস m2, এটাকে বলা হয় তোমার মিলিত বেগ। এখন মিলিত বেগ জিনিসটা আসলে কি, দেখবে অনেক সময় বড় গাড়ি এবং ছোট গাড়ি যখন একসাথে অ্যাক্সিডেন্ট হয় তখন অনেক সময় দেখা যায় কি বড় গাড়িটা ছোট গাড়িটাকে একসাথে নিয়ে অনেক দূর পর্যন্ত যায় না। অর্থাৎ এই ধরো এই গাড়ির দুইটা অ্যাক্সিডেন্ট হলো, তখন কি হবে, ধরো বি গাড়িটা এই গাড়িকে এই দিকে ঠেলে নিয়ে আসতেছে, ঠিক না? তখন কি গাড়ি দুটির বেগ একই থাকবে না, অর্থাৎ এই গাড়ির বেগ যত হবে এই গাড়ির বেগও তত হবে। তখন তুমি আলাদা করে কি করতে হবে না, v1 আর v2 বলতে হবে না, তুমি দুইটা গাড়ির বেগ যেহেতু একই তখন তুমি এটাকে কি ধরতে পারো, শুধুমাত্র v ধরলেই হবে। সেই ক্ষেত্রে হচ্ছে কি তোমার মিলিত বেগের ক্ষেত্রে সূত্র হচ্ছে তোমার এইটা। এরপর হচ্ছে কি তোমার এই যে v1 এবং v2 সূত্রটা কখন হবে, ধরো আমি যে এই জায়গায় যে বলেছি যে যখন দেখবে যে শুধুমাত্র একটার মান বের করতে বলতেছে এবং বাকি সবগুলোর মান দিয়ে দিছে, তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এই দুইটা সূত্র তাহলে কোন সময়, এই দুইটা সূত্র হচ্ছে কি ধরো তোমাকে বললো যে v1 is equal to what, v1 is equal to what, কিন্তু তুমি বের করতে গিয়ে দেখলে যে এই জায়গার মধ্যে সকল কিছুর মান দেয়া আছে কিন্তু v2 এর মানটা দেয়া নেই। তাহলে তো আমরা জানি যেটার মান বের করব এইটা ব্যতীত অন্য সবগুলো মান আমাদের জানতে হবে, না হলে আমরা কি করতে পারবো না, মানটা বের করতে পারবো না। তার মানে যখন দেখবে যে v1 is equal to what দিয়েছে কিন্তু v2 এর মানটাও দেয় নাই, অর্থাৎ v1 বের করতে বলছে কিন্তু v2 এর মানটা দেয় নাই, তখন তুমি v1 বের করতে হলে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এবং ধরো তোমাকে v1 ও দেয় নাই কিন্তু বলতেছে যে v2 is equal to what, তখন তুমি কি করবে, তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবে। অর্থাৎ এটার মধ্যে শর্তটা কি, অবশ্যই সংঘর্ষ করতে হবে এবং তোমার v1 যদি বের করতে বলে তাহলে v2 এর মানও দেওয়া থাকবে না, অর্থাৎ v1 এর মানও দেয়া থাকবে না। এবং v2 সূত্রের ক্ষেত্রে সেম, যে তোমাকে যদি বলে v2 এর মান বের করো তখন দেখবে যে তোমার কি উদ্দীপকের মধ্যে তোমার v1 এর মানও দেয়া থাকবে না, v2 এর মানও দেয়া থাকবে না। অর্থাৎ v1 এবং v2 উভয়ের মান যদি দেয়া না থাকে তখন যদি তোমাকে প্রশ্ন করে v1 বের করো অথবা v2 বের করো তখন এই দুইটা সূত্র অ্যাপ্লাই হবে, ঠিক আছে? এরপর হচ্ছে গিয়ে এই দুইটা সূত্র কখন অ্যাপ্লাই হবে, এই দুইটা সূত্র অ্যাপ্লাই হবে এই যে ভরবেগের সংরক্ষণশীলতার নীতির মতোই। তোমাকে প্রশ্ন করবে যে গতিশক্তির সংরক্ষণশীলতার নীতি মানে কিনা, তাহলে গতিশক্তির সংরক্ষণশীলতার নীতিটা আসলে কি, যে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরে মোট গতিশক্তি সমান হবে। যদি সমান হয় তাহলে এটা কি তোমার সংরক্ষণশীলতার নীতি মানে, এবং এই সংঘর্ষটা হবে তোমার স্থিতিস্থাপক। এবং যদি তোমার এই সংরক্ষণশীলতার নীতিটা না মানে, অর্থাৎ সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি এবং পরে মোট গতিশক্তি যদি সমান না হয় সেক্ষেত্রে এটা তোমার হবে অস্থিতিস্থাপক এবং তোমার সংরক্ষণশীলতার নীতি মানে। এরপর হচ্ছে কি তোমার আরেকটা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে তোমার ভরবেগের পরিবর্তন বের করতে বলে। তাহলে ভরবেগের পরিবর্তনটা কি, ধরো তোমার কাছে আগে ছিল 500 টাকা এখন হয়েছে তোমার 2500 টাকা, তাহলে আমি যদি তোমাকে বলি যে তোমার টাকার পরিবর্তন কত হয়েছে তাহলে তুমি কি করবে, 2500 টাকা থেকে তুমি 500 টাকা কি করবে, বিয়োগ দিবা, তাহলে পরিবর্তন কত, 2000 টাকা। একইভাবে ভরবেগের পরিবর্তন একই, ধরো তার আদি ভরবেগ ছিল কত, আদি ভরবেগ ছিল তোমার mu, ঠিক আছে? এবং শেষ ভরবেগ কত হয়েছে, সংঘর্ষের পরে শেষ ভরবেগ কত হয়েছে, mv, ঠিক না? এখন আমি যদি শেষ ভরবেগ থেকে যদি আদি ভরবেগটা বিয়োগ দিয়ে দেই তাহলে তো আমরা কি পাবো, ভরবেগের পরিবর্তনটা পেয়ে যাচ্ছে। তার মানে ভরবেগের পরিবর্তন ইজ ইকুয়াল টু শেষ ভরবেগ থেকে যদি আমরা আদি ভরবেগটা বিয়োগ দেই তাহলে তুমি ভরবেগের পরিবর্তন পাবে। এখন ভরবেগের পরিবর্তন না বলে তোমাকে আরেকটা জিনিসও বলতে পারে, সেটা বলতে পারে যে বলের ঘাত নির্ণয় করো অথবা এফটি নির্ণয় করো, ঠিক না? এখন বলের ঘাত যেই কথা, এফটি একই কথা এবং ভরবেগের পরিবর্তনও একই কথা। তোমাকে যেইটাই বলুক না কেন তুমি কি করবে, তুমি এই যে ভরবেগের পরিবর্তনটা বের করবে। এখন দেখো আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে। এখন দেখো সবসময় কি গাড়ি দুটি কি তোমার বিপরীত দিক থেকে সংঘর্ষ হয় না, কখনো কখনো তো কি হয়, ধরো একটা গাড়ি এইভাবে চলতেছে আরেকটা গাড়ি কি করে পিছন থেকে এসে কি করে ধাক্কা দিয়ে দেয়, অথবা দেখা যায় কোন একটা গাড়ি এই জায়গায় স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে অন্য আরেকটা গাড়ি এসে কি করে এটার মধ্যে ধাক্কা দেয়। সবসময় তো আর বিপরীত দিক থেকে হতে সংঘর্ষ হয় না। তাহলে বিপরীত দিক হতে সংঘর্ষ হলে পার্থক্য কি, এবং একই দিক হতে অর্থাৎ দিক যদি একই হয় তখন সংঘর্ষ হলে আমাদের কি জিনিস মাথায় রাখতে হবে সেটা এখন আমরা দেখব। যদি বিপরীত দিক থেকে সংঘর্ষ হয় তাহলে অবশ্যই এই জায়গার মধ্যে যত সূত্র আছে সবগুলোর ক্ষেত্রে একটার আদিবেগের ক্ষেত্রে তোমার প্লাস ধরতে হবে এবং আরেকটার আদিবেগের আগে মাইনাস ধরতে হবে। কারণ কি, যে বিপরীত দিক বোঝাতে একটার আগে প্লাস আর একটার আগে মাইনাস। আমি আবার বলছি, যদি বিপরীত দিক হতে গাড়ি দ্বয়ের সংঘর্ষ হয় তখন যে কোনো একটা গাড়ির আদিবেগের আগে প্লাস
এবং অপরটার আদিবেগের আগে অবশ্যই অবশ্যই মাইনাস ধরতে হবে। এই জায়গার মধ্যে যতগুলো সূত্র লিখেছি সবগুলোর ক্ষেত্রে একই। এখন অনেক সময় তোমাদের প্রশ্নে বলে যে গাড়ি দুটি যখন মিলিত বেগে চলে তখন তাদের দিক কোন দিকে, অর্থাৎ গাড়ি দুটি যখন সংঘর্ষ হলো, ধরো কোন একটা গাড়ি অপর একটা গাড়িকে কি করতেছে, এদিকে ধাক্কা দিয়ে তার সাথে করে নিয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের বেগ একই, কিন্তু কোন গাড়িটা কাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ এ গাড়িটাকে বি গাড়িটাকে এদিকে নিয়ে যাচ্ছে নাকি বি গাড়িটা এ গাড়িটাকে এদিকে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে, কে কোন দিকে নিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে হচ্ছে কি, তুমি ধরো তুমি যদি প্রথম গাড়িটার আদিবেগের আগে প্লাস ধরো এবং দ্বিতীয় গাড়িটার আদিবেগের আগে যদি তুমি মাইনাস ধরো, সেক্ষেত্রে তোমার মিলিত বেগের আনসারটা যদি তোমার বের হয় প্লাস, তাহলে তুমি কি বলবে, এই গাড়িটা যেদিকে যাচ্ছে এইদিকে গাড়িটা অগ্রসর হবে। এবং যদি দেখো যে মিলিত বেগের আনসারটা মাইনাস হচ্ছে, তাহলে তুমি কার আগে মাইনাস ধরেছিলে, বি গাড়ির আগে না, তাহলে বি গাড়ির দিক যেদিকে এদিকে গাড়িটা কি হবে, অগ্রসর হবে। ঠিক আছে, এরপরে আরো একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে কি তোমার যে কোন গাড়িটা বেশি ক্ষতিগ্রস্ত হবে। এখন দেখো গাড়িদ্বয় যখন সংঘর্ষে লিপ্ত হবে অবশ্যই দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু কোন একটা গাড়ি খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে, আবার কোন একটা গাড়ি হয়তো একটু কম ক্ষতিগ্রস্ত হবে। এখন কোন গাড়িটা বেশি ক্ষতিগ্রস্ত হবে এই যদি প্রশ্ন করে, তাহলে তুমি কি করবে, তুমি প্রথম গাড়ির শেষ বেগটা বের করবে এবং দ্বিতীয় গাড়ির শেষ বেগটা বের করবে। যার শেষ বেগের মান বেশি হবে সেই গাড়িটাই বেশি ক্ষতিগ্রস্ত হবে, এবং যার শেষ বেগের মান কম হবে সে কম ক্ষতিগ্রস্ত হবে। আশা করি সূত্রগুলো তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এখন আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়াবো এগুলো তোমরা দেখবে যে প্রশ্ন পড়ার সাথে সাথে তোমরা বুঝতে পারছো যে কখন কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এতক্ষণ ভিডিওটা মন দিয়ে দেখার পর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক এবং কমেন্টের মাধ্যমে তোমার গুরুত্বপূর্ণ মতামতটা জানাবে, এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই ক্লাসটা শেয়ার করবে। তোমরা যদি এই অধ্যায়ের বেসিক ক্লাসটা মিস করে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ক্লাসটা করে নিবে, এবং আমি ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সেও তোমাদের এই লিংকটা দিয়ে দিব। প্রথমেই আমি তোমাদের উদ্দীপকটা ভালোভাবে বুঝিয়ে দিই। 12,000 কেজি ভর বিশিষ্ট একটা গাড়ি 12 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে এবং এর বিপরীত দিক হতে 800 মিটার দূর হতে 800 কেজি ভর বিশিষ্ট একটা গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। এখন তোমার প্রথম প্রশ্নটাই হচ্ছে কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে। তাহলে আমরা ধরি গাড়ি দুটির মধ্যবর্তী এই বিন্দুতে তাদের মধ্যে সংঘর্ষ হবে, অর্থাৎ প্রথম গাড়ি হতে x মিটার দূরে এবং দ্বিতীয় গাড়ি হতে 800 মাইনাস x মিটার দূরে তাদের মধ্যে সংঘর্ষ হবে। এখন দেখো গাড়িটা কিন্তু পুরো রাস্তায় কিন্তু 12 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে এবং এই দ্বিতীয় গাড়িটাও কিন্তু পুরো রাস্তা 20 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। তার মানে একই বেগে যদি চলে সেক্ষেত্রে আমরা এটা কি বলবো, সমবেগে চলতেছে, ঠিক না? তাহলে সমবেগে অতিক্রান্ত দূরত্বের সূত্র কোনটা? সমবেগে চললে অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে s = vt। এখন তুমি উপরে প্রথমে কি লিখবে, বাংলায় লিখবে যে ধরি প্রথম গাড়ি হতে x মিটার দূরে এবং দ্বিতীয় গাড়ি হতে 800 মাইনাস x মিটার দূরে তাদের মধ্যে সংঘর্ষ হবে। তাহলে দেখো তো s1 এর মানটা কত, s1 এর মানটা হচ্ছে তোমার x মিটার এবং v1 এর মানটা কত, v1 এর মানটা হচ্ছে তোমার 12 মিটার পার সেকেন্ড। তাহলে মানগুলো বসিয়ে দাও, s1 এর মান কত, x = কি 12 আর t তো গুণ অবস্থায় আছে, ঠিক আছে। তারপর দেখো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কি, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে তোমার একই সূত্র s2 = v2t। তাহলে v2 এর মানটা কত, v2 এর মান হচ্ছে তোমার 20 মিটার পার সেকেন্ড, আর s2 এর মানটা কত, s2 এর মান হচ্ছে তোমার 800 মাইনাস x মিটার। মানটা বসিয়ে দাও, 800 মাইনাস x = কি 20t বা 800 মাইনাস, এখন দেখো তো x = আমরা কি বের করেছি 12t না, তাহলে আমরা x এর জায়গায় এই মানটা বসিয়ে দিতে পারি, 12t = কত 20t বা 800 কি এই পাশের 12টিটা যদি আমরা ওই পাশে পার করে দিই তাহলে কি হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ 20t প্লাস কত 12t। তাহলে কি দাঁড়ায় 800 কি 800 তোমার 32t। এখন আমি যদি t এর মানটা বের করতে চাই তাহলে t কি হবে, এই যে 32টা কি হবে তোমার 800 এর নিচে ভাগ হয়ে যাবে, তখন দেখবে t এর মানটা বের হবে তোমার 25 সেকেন্ড। অর্থাৎ আমরা কি বুঝলাম যে 25 সেকেন্ড পর তাদের মধ্যে সংঘর্ষ হবে। এর পরের প্রশ্নটা হচ্ছে প্রথম গাড়ির শেষ বেগ কত। উদ্দীপকের মধ্যে কোন কোন মানগুলা দেয়া আছে, প্রথম গাড়ির আদিবেগ এবং ভরের মান দেয়া আছে এবং দ্বিতীয় গাড়ির আদিবেগ এবং ভরের মান দেয়া আছে। আমরা জানি কোন গাড়ির যদি শেষ বেগ বের করতে বলে এবং উদ্দীপকে যদি উভয় গাড়ির শেষ বেগটা না দেয়া থাকে তখন আমরা প্রথম গাড়ির শেষ বেগের ক্ষেত্রে কোন সূত্র অ্যাপ্লাই করব,
v1 is equal to u1 into m1 minus m2 plus m2 u2 by m1 plus m2 এবং v2 এর ক্ষেত্রেও আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব v2 is equal to u2 into m2 minus m1 plus 2m1 u1 by m1 plus m2 আর যদি উদ্দীপকের মধ্যে যদি একটা গাড়ির শেষ বেগ বের করতে বলে এবং অপরটি শেষ বেগ যদি দিয়ে দেয় এবং পাশাপাশি অন্যান্য যে মানগুলো আছে ওইগুলো যদি দিয়ে দেয় তখন আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা অর্থাৎ m1 u1 m2 u2 is equal to m1 v1 m2 v2 যেহেতু উদ্দীপকের মধ্যে তোমার উভয় গাড়ির শেষ বেগ দেয়া নাই তার মানে আমরা প্রথম গাড়ির শেষ বেগ বের করতে হলে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে v1 is equal to u1 into m1 minus m2 plus 2m2 u2 বাই হচ্ছে কি তোমার m1 plus m2 এখন আমরা পাশে মানগুলো লিখব u1 এর মানটা কত u1 এর মান হচ্ছে তোমার 12 মিটার পার সেকেন্ড m1 এর মান কত m1 এর মান হচ্ছে তোমার 12000 কেজি u2 এর মানটা কত u2 is equal to 20 কিন্তু এই জায়গার মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা একটু আগে পরে আসলাম যে যদি গাড়ি দুটি বিপরীত দিক হতে সংঘর্ষে লিপ্ত হয় তাহলে অবশ্যই যে কোনো একটি গাড়ির আদিবেগের আগে প্লাস এবং অপরটির আগে মাইনাস ধরতে হবে এখন তুমি চাইলে প্রথম গাড়ির আদিবেগের প্লাস দ্বিতীয় গাড়ির আদিবেগের আগে মাইনাস অথবা প্রথম গাড়ির আগে মাইনাস দ্বিতীয় গাড়ির আদিবেগের আগে প্লাস ধরতে পারো তাহলে আমি দ্বিতীয় গাড়ির আদিবেগের আগে মাইনাস ধরি এবং m2 এর মানটা কত m2 এর মানটা হচ্ছে তোমার 800 কেজি এখন মানগুলো বসিয়ে দাও u1 এর মানটা কত 12 ইনটু m1 এর মান কত 12000 মাইনাস 800 প্লাস হচ্ছে 2 ইনটু 800 ইনটু হচ্ছে তোমার মাইনাস 20 ভাগ হচ্ছে 12000 প্লাস 800 তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে দেখতে পাবে এটার আনসারটা হবে 8 মিটার পার সেকেন্ড তার মানে আমরা কি পেলাম প্রথম গাড়ির শেষ বেগ কত প্রথম গাড়ির শেষ বেগ 8 মিটার পার সেকেন্ড এরপরে প্রশ্নটা হচ্ছে দ্বিতীয় গাড়ির শেষ বেগ নির্ণয় করো এখন দেখো তো আমাদের উদ্দীপকের মধ্যে প্রথম গাড়ির আদিবেগ ভর এবং দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আদিবেগ এবং ভর দেওয়া আছে আমরা কিন্তু একটু আগে প্রথম গাড়ির শেষ বেগটা বের করেছি কত প্রথম গাড়ির শেষ বেগটা হচ্ছে তোমার 8 মিটার পার সেকেন্ড তার মানে এখন আমরা দ্বিতীয় গাড়ির শেষ বেগটা কোন সূত্র দিয়ে বের করতে পারবো সংরক্ষণশীলতার নীতি সূত্র দিয়ে m1 u1 প্লাস m2 u2 is equal to কি m1 v1 প্লাস m2 v2 এখন তুমি মানগুলা বসিয়ে দাও এখন আমরা কার মানটা বের করব v2 না তার মানে আমাদের টার্গেট কি v2 টাকে যে কোনো ভাবে এই পাশে আনবো আর অপরগুলো অন্য পাশে পার করে দিব এখন দেখো তো আমি যদি এইটাকে এই পাশে আনতে চাই তাহলে কি মাইনাস হয়ে যাবে না মাইনাস করলে কিন্তু হবে না তাহলে এখন আমরা কি করব এই পাশে সম্পূর্ণ জিনিস আমরা এই পাশে আনবো এবং এই পাশে সম্পূর্ণ জিনিস এই পাশে নিব তাহলে কি হবে না চিহ্নের পরিবর্তন হবে না m1 v1 plus m2 v2 is equal to কি m1 u1 plus m2 u2 বা এখন দেখো আমরা কার মানটা বের করব v2 না তার মানে v2 এর সাথে যে m2 টা আছে এটা আমরা এই পাশে রেখে দিব তাহলে m2 v2 is equal to কি হবে m1 u1 plus m2 u2 আর এই পাশের m1 v1 টা কি আছে এটার সাথে প্লাস অবস্থায় আছে না তাহলে এই সাইডে এসে কি হবে তোমার মাইনাস m1 v1 এখন দেখো আমরা তো বের করব v2 তার মানে m2 টাকে এই পাশে রাখা যাবে না তাহলে আমরা যদি m2 টাকে এই পাশে পার করে দিই তাহলে তোমার কি হবে এই সাইডে গুণ অবস্থায় আছে এই পাশে এসে কি হবে তোমার ভাগ হয়ে যাবে এখন তুমি মানগুলা বসাও m1 এর মান কত 12000 u1 এর মান কত 12 প্লাস m2 কত m2 800 ইনটু u2 কত মাইনাস 20 মাইনাস 12000 ইনটু হচ্ছে v1 এর মান কত 8 ভাগ হচ্ছে তোমার 800 যদি তুমি ক্যালকুলেশন করে হিসাব করো তাহলে দেখতে পাবে v2 এর মানটা হবে 40 মিটার পার সেকেন্ড এখন তুমি যদি চাও তুমি v2 টা ওই সূত্র দিয়ে বের করতে পারবে কোন সূত্র v2 is equal to u2 into m2 minus m1 plus 2m1 u1 by m1 plus m2 এই সূত্র দিয়েও তুমি বের করতে পারবে তারপরে প্রশ্নটা হচ্ছে কোন গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হবে আমরা একটু আগে পরে আসলাম যে গাড়িটার শেষ বেগের মান বেশি হবে সেই গাড়িটাই বেশি ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ প্রথম গাড়িটার শেষ বেগটা কত 8 মিটার পার সেকেন্ড এবং দ্বিতীয় গাড়িটার শেষ বেগ কত 40 মিটার পার সেকেন্ড তার মানে দ্বিতীয় গাড়িটা বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং প্রথম গাড়িটা কম ক্ষতিগ্রস্ত হবে তোমার যদি প্রশ্নের মধ্যে এইটা আসে তাহলে তুমি কিভাবে আনসার করবে প্রথমেই তুমি প্রথম গাড়ির শেষ বেগটা বের করবে এবং তারপরে দ্বিতীয় গাড়ির শেষ বেগটা বের করবে এবং নিচে সুন্দর করে বাংলায় লিখবে দ্বিতীয় গাড়ির শেষ বেগ 40 এবং প্রথম গাড়ির শেষ বেগ 8 সুতরাং দ্বিতীয় গাড়িটা বেশি ক্ষতিগ্রস্ত হবে
এরপরের প্রশ্নটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। তোমাকে প্রশ্নে যে কোনো একটি গাড়ির ভরবেগের পরিবর্তন বের করতে বলতে পারে, অথবা বলতে পারে উভয় গাড়ির ভরবেগের পরিবর্তন বের করো এবং তাদের পার্থক্য নির্ণয় করো। তাহলে আমরা ভরবেগের পরিবর্তনটা কি জানি? শেষ ভরবেগ থেকে আদি ভরবেগটা আমরা কি করব? বিয়োগ করব, ঠিক না? mv মাইনাস mu। এখন ধরো তুমি প্রথমে প্রথম গাড়ির ভরবেগ বের করবে, তাহলে কি হবে? m1 v1 মাইনাস m1 e1, ঠিক না? এখন মানগুলো বসিয়ে দাও, মানগুলো বসিয়ে দিলে কি হবে? m1 এর মানটা কত? 12,000, শেষ বেগটা কত? 8 মাইনাস m1 টা কত? 12,000 ইন্টু u1 এর মানটা কত? u1 এর মানটা হচ্ছে তোমার 12 মিটার পার সেকেন্ড, ঠিক না? এখন তুমি যদি হিসাব করো তাহলে দেখতে পাবে মাইনাস 48,000 বের হবে, ঠিক আছে? তার মানে প্রথম গাড়ির ভরবেগের পরিবর্তন কত? মাইনাস 48,000। একইভাবে যদি তুমি দ্বিতীয় গাড়ির ভরবেগের পরিবর্তন বের করো, তাহলে m2 v2 মাইনাস m2 u2, তাহলে তুমি মানগুলো বসিয়ে দাও। m2 এর মানটা কত? 800, v2 এর মানটা কত? v2 এর মানটা হচ্ছে তোমার 40 মাইনাস m2 কত? 800, u2 এর মানটা কত? 20। তাহলে দেখতে পাবে তোমার আনসারটা বের হবে 48,000। তার মানে আমরা কি পেলাম? প্রথম গাড়ির ভরবেগের পরিবর্তনটা কত? মাইনাস 48,000, এবং দ্বিতীয় গাড়ির ভরবেগের পরিবর্তনটা হচ্ছে প্লাস 48,000। এখন আমরা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ খুব সহজেই শিখে ফেলবো। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার পর যদি তোমার ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করবে। প্রথমে যে প্রশ্নটা, সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মানে কিনা। একটু আগে আমরা শিখলাম যে যদি সংঘর্ষের পূর্বে মোট ভরবেগের মান এবং সংঘর্ষের পরে মোট ভরবেগের মান সমান হয়, তাহলে এই সংরক্ষণশীলতার নীতি মানবে, আর যদি সমান না হয় তাহলে মানবে না। এখন আমরা প্রথমে কি করব? সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ বের করব এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ বের করব। সংঘর্ষের পূর্বে মোট ভরবেগের সূত্রটা কি? m1 e1 প্লাস m2 u2। তুমি পাশে দিয়ে কি লিখবে? উপরে যে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ ইজ ইকুয়াল টু m1 e1 প্লাস m2 u2। এখন দেখো মানগুলা বসিয়ে দেই। m1 এর মানটা কত? 12,000 ইন্টু u1 এর মানটা কত? 12 প্লাস m2 এর মানটা কত? m2 এর মানটা হচ্ছে তোমার 800 ইন্টু u2 এর মানটা কি বসাতে হবে? অবশ্যই মাইনাস বসাতে হবে, কারণ কি উভয়টা বিপরীত দিক হতে সংঘর্ষ হয়েছে। এখন তুমি যদি মানটা যদি হিসাব করো, তাহলে দেখতে পাবে বের হবে 1,28,000, ঠিক আছে? তার মানে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ কত? 1,28,000। এখন আমরা কি বের করব? সংঘর্ষের পরে মোট ভরবেগ। তাহলে সংঘর্ষের পরে মোট ভরবেগের সূত্রটা কি? m1 v1 প্লাস m2 v2। তুমি যদি মানটা বসাও তাহলে কি হবে? 12,000 ইন্টু v1 এর মানটা কত? v1 এর মানটা হচ্ছে 8 প্লাস m2 এর মানটা কত? m2 এর মানটা হচ্ছে তোমার 800 ইন্টু v2 এর মানটা কত? 40। শেষ বেগের আগে কিন্তু মাইনাস ধরা যাবে না, শুধুমাত্র কি বিপরীত দিক হতে আদি বেগের আগে প্লাস এবং মাইনাস ধরতে হবে, ঠিক আছে? কিন্তু শেষ বেগের আগে মাইনাস ধরা যাবে না। তুমি যদি এটা হিসাব করো তাহলে দেখতে পাবে এইটার মানও 1,28,000ই আসবে। তাহলে আমরা কি দেখতে পেলাম? সংঘর্ষের পূর্বে এবং পরে মোট ভরবেগ কি হয়েছে? সমান হয়েছে। তার মানে তুমি নিচে বাংলায় কি লিখে দিবে? লিখবে যে সংঘর্ষের পূর্বে এবং পরে মোট ভরবেগ সমান, সুতরাং সংরক্ষণশীলতার নীতি মানে। এখন পরীক্ষার খাতায় তুমি কিভাবে লিখবে? পরীক্ষার খাতায় অবশ্যই তোমার v1 অথবা v2 এর মানটা দেয়া থাকবে না। তাহলে তুমি কি করবে? আগে v1 এবং v2 এর মানটা আগে যেইভাবে বের করেছি ওইভাবে বের করবে, তারপরে তুমি এই সূত্রটা বসিয়ে মানটা বের করবে। এর পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে গতি শক্তি সংরক্ষণশীলতার নীতি মানে কিনা, অথবা সংঘর্ষটা স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক। কখন স্থিতিস্থাপক হবে? যদি সংরক্ষণশীলতার নীতিটা মানে তাহলে স্থিতিস্থাপক, আর যদি না মানে তাহলে কি? অস্থিতিস্থাপক। এখন সংরক্ষণশীলতার নীতিটা কি? সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরে মোট গতিশক্তি কি হবে? সমান হবে। তাহলে আমরা প্রথমে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি বের করি। সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি সূত্রটা কি? হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। তাহলে আমরা মানগুলা বসিয়ে দেই। হাফ ইন্টু m1 এর মানটা কত? 12,000 ইন্টু u1 এর মান কত? u1 এর মান হচ্ছে 12 স্কয়ার প্লাস হাফ ইন্টু 800 ইন্টু u2 এর মানটা কত? অবশ্যই মাইনাস 20 এর উপর স্কয়ার। এখন তুমি যদি হিসাব করো তাহলে দেখতে পাবে 10,24,000 বের হবে। এটা কি বের করেছো? এটা হচ্ছে তোমার সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি। এখন আমরা বের করব সংঘর্ষের পরে মোট গতিশক্তি। সূত্রটা কি? হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। এখন তুমি মানগুলা বসিয়ে দাও। হাফ ইন্টু 12,000 ইন্টু কত?
8 হোল স্কোয়ার প্লাস হাফ 800 ইন্টু ভি2টার মান কত 40-এর উপরে স্কোয়ার। ঠিক আছে, এখন তুমি মানটা হিসাব করো। এইটার মানও বের হয় তোমার 10,24,000, অর্থাৎ তোমার সংরক্ষণশীলতার নীতি মানে, এবং যদি সংরক্ষণশীলতার নীতি মানে তাহলে এটা তোমার কি স্থিতিস্থাপক। এর পরবর্তী এবং আজকের ক্লাসে সর্বশেষ প্রশ্ন, মিলিত বেগ কত এবং কোন দিকে উভয় গাড়ি চলবে। মিলিত বেগ মানে কি? মিলিত বেগ মানে হচ্ছে কোন একটা গাড়ি অপর একটা গাড়িকে তার সাথে করে নিয়ে যাবে। এখন এই মিলিত বেগটা বের করব এবং কোন গাড়িটা কোন দিকে নিয়ে যাবে, এই গাড়িটাকে এদিকে নিয়ে যাবে নাকি এই গাড়িটাকে এদিকে নিয়ে যাবে, সেটা আমাদের বের করতে হবে। এখন দেখো তাহলে মিলিত বেগের সূত্রটা কি? মিলিত বেগের সূত্রটা হচ্ছে v m1u1 m2u2 m1 m2। এখন তুমি মানগুলা বসিয়ে দাও। m1 এর মান কত 12,000 ইন্টু u1 এর মান কত 12 প্লাস m2 কত 800, এবং অবশ্যই u2 এর মানটা কত লিখতে হবে -20 ভাগ কত m1 এর মানটা কত 12,000 প্লাস 800। এখন তুমি হিসাব করো, দেখো কত হয় 10 মিটার পার সেকেন্ড। এখন বলো তো তাহলে গাড়িটা কোন দিকে অগ্রসর হবে? আমরা যখন সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি তখন আমরা দেখেছি যে প্লাস যদি বের হয় তাহলে আমরা যেই গাড়ির আদিবেগটা আমরা প্লাস ধরেছি ওই গাড়ির দিকে কি হবে তোমার অগ্রসর হবে, অর্থাৎ প্রথম গাড়িটার দিক কোন দিকে এই দিকে অগ্রসর হবে, অর্থাৎ প্রথম গাড়িটা দ্বিতীয় গাড়িটাকে তার সাথে করে এই দিকে নিয়ে যাবে। যদি তোমার আনসারটা মাইনাস বের হতো তখন তুমি কি বলতা? তখন বলতা যে যেহেতু দ্বিতীয় গাড়ির আদিবেগকে মাইনাস ধরেছি, অর্থাৎ দ্বিতীয় গাড়ির দিক যেদিকে এই দিকে তোমার গাড়িটাকে নিয়ে যাবে। তাহলে তুমি এখন কি লিখবে? তুমি লিখবে যে যেহেতু শেষ বেগের মান প্লাস, সুতরাং প্রথম গাড়ির দিক যেদিকে ওই দিকেই তোমার এটাকে টেনে নিয়ে যাবে। আশা করি সম্পূর্ণ ক্লাসটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো অংশ যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি পরবর্তীতে সেটা তোমাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ মনোযোগ সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ সবাইকে।